ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি আজকে ওয়েভের ফার্স্ট লেকচারটা শুরু করব এবং আমি আজকের পুরো ক্লাসটায় মানে অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে আমি বলি। ওয়েভ মোটামুটি আপনারা প্রায় পুরোটাই মানে হচ্ছে মোরাললেস পড়া হয়েছে আপনাদের, বাট এইখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো অ্যাডমিশন টেস্টে আসার মতো, কিন্তু আমরা ওইভাবে আর কি পারি না। আমি শুরুই করব একটু ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, যে দুইটা ওয়েভ যদি একসাথে আসে, এই দুইটা ওয়েভের রেজাল্টেন্ট বা লব্ধি ওয়েভটা কিভাবে পাবো। সো আমি আবার রিপিট করতেছি, এটাকে বলা হয় ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার। এই অংশটুকু আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে কোথায় আমি বলতেছি, আমরা যখন ভৌত আলোক বিজ্ঞান পড়তে যাব। জাস্ট এই কনসেপ্টটুকু মাথায় থাকলে ভৌত আলোক বিজ্ঞান আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যায়। সো আমি শুরুই করব আপনাদেরকে যে একাধিক ওয়েভ মানে দুইটা ওয়েভ, ইভেন দুইটা না, তিনটা চারটা পাঁচটার জন্য করা যায় আসলে, কিন্তু আমাদের এইচএসসি লেভেলে দুইটার বেশি ওয়েভ দরকার নাই। যে দুটো ওয়েভ যদি একসাথে আসে, সেক্ষেত্রে ওই ওয়েভ দুইটার জন্য লব্ধি বিস্তার কিরকম হবে, তারপর লব্ধি তরঙ্গের সমীকরণ কিরকম হবে, এগুলো আমরা শিখবো। কেন শিখবো সেটাও আমি বুঝিয়ে বলতেছি আপনাদেরকে। এখন পর্যন্ত বুয়েট ভর্তি পরীক্ষায় দুইবার, একবার না দুইবার, দুইটা তরঙ্গের বিস্তার দিয়ে লব্ধি বিস্তারটা বের করতে বলা হয়েছে। সুতরাং আমাদের যদি প্রসিডিউরটা জানা না থাকে তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। সো চলেন আমরা শুরু করি, যে একাধিক তরঙ্গ যদি কোথাও থাকে, সেই একাধিক তরঙ্গের জন্য লব্ধি তরঙ্গ কিরকম হবে, লব্ধি তরঙ্গের বিস্তার কিরকম হবে। তাহলে তরঙ্গের আমরা প্রথমেই শুরু করব দুটো তরঙ্গের জন্য লব্ধি তরঙ্গ কিভাবে পাবো সেটা দিয়ে। ওকে, ধরেন আমার কোথাও দুটো তরঙ্গ আছে, y1 equals to 5 sin omega t plus 30 ডিগ্রি, আর y2 equals to 6 sin omega t plus 60 ডিগ্রি। এরকম দুটো তরঙ্গ দিয়ে আমাকে বলল যে তরঙ্গ দুটির উপরিপাতনে লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে। এটা আমাকে জিজ্ঞেস করা হলো যে দুইটা তরঙ্গের উপরিপাতন যদি হয় তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে। আপনারা এই টাইপ ইকুয়েশনের সঙ্গে পরিচিত, যে আপনাদের তরঙ্গের ইকুয়েশনগুলো এইভাবেই দেওয়া হয়, যে সাইন বা কস দিয়েও দেওয়া হতে পারে, যাই হোক ওটা দশার ব্যাপার, পরে আসবো। আমার এখানে দেখেন দুইটা তরঙ্গের আলাদা আলাদা বিস্তার কত, 5 আর 6। তাহলে প্রথম তরঙ্গের বিস্তার a1 ইকুয়ালস টু 5, দ্বিতীয় তরঙ্গের বিস্তার a2 ইকুয়ালস টু 6। তাহলে দুইজনের বিস্তার জানা আছে, এখন এই দুইটার মধ্যে দশা পার্থক্য জানতে হবে আমার। এই তরঙ্গ দুইটার মধ্যে দশা পার্থক্য দেখেই বোঝা যাচ্ছে 30 ডিগ্রি, দশা পার্থক্য 30 ডিগ্রি। তাহলে আমার যদি দশা পার্থক্য জানি, দুইটা বিস্তার জানি, তাহলে আমরা লব্ধি যে বিস্তারটা পাবো, সেই লব্ধি বিস্তারটা হচ্ছে লব্ধি বিস্তার a equals to root over a1 a square plus a2 a square plus 2a1 a2 cos 30 ডিগ্রি। একদম সিম্পল, মানে হচ্ছে এটা সর্ট অফ হচ্ছে ভেক্টর, আপনার ভেক্টর আকারেই করে ফেলা যাচ্ছে। তাহলে রুট ওভার a1 স্কয়ার মানে 5 স্কয়ার, a2 স্কয়ার 6 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 6 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান √3/2। সো আমরা তাহলে যদি পুরো মানটা ক্যালকুলেট করি, root over 5 square plus 6 square plus 2 into 5 into 6 into cos 30, এটাকে আমরা root over করে দিলে যেটা পাবো 10.62।
তাহলে লব্ধি বিস্তার হবে 10.62। এটুকু নিয়ে কোনো সমস্যা নাই। যদি দুইটা তরঙ্গই সাইন দিয়ে দেওয়া থাকে ইজিলি এটা করা যায়। কিন্তু যদি ধরেন একটা তরঙ্গ সাইন দিয়ে আর একটা তরঙ্গ কস দিয়ে করা থাকে, তখন কি করব আমরা? মানে ধরেন আপনাকে এখন আমি তরঙ্গ দুইটা এইভাবে দিলাম, y1 equals to 5 sin omega t plus 15 ডিগ্রি, আর y2 equals to 6 cos omega t minus 30 ডিগ্রি, এরকম ভাবে দেওয়া হলো। এখন হ্যাঁ, দুইটাকেই তো সাইনে বা দুইটাকেই কজে কনভার্ট করে করা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। প্রবলেমটা হয় কোথায় জানেন? যে আমরা কি 90 ডিগ্রি প্লাস করব নাকি 90 ডিগ্রি মাইনাস করব? ধরেন এই যে সাইন থেকে যদি কজে আনতে যাই, 90 ডিগ্রি প্লাস করলেও চলে, 90 ডিগ্রি মাইনাস করতে গেলেও চলে। সো এই সব ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়। আমি জটিলতাগুলা দূর করার জন্য এটাকে পরবর্তীতে আপনারা যদি ইঞ্জিনিয়ারিং পড়েন বা বড় ক্লাসে যখন হচ্ছে ফিজিক্স যদি পড়েন, ওইখানে ফেজর ডায়াগ্রাম বলে একটা জিনিস আপনারা শিখবেন। সো আমি আপনাদেরকে অ্যাডমিশনের জন্য শুধুমাত্র এখন একটু হায়ার লেভেলের একটা জিনিস পড়াচ্ছি। আমি নরমালি এটা অপছন্দ করি, বাট অ্যাডমিশনে খুব সহজে এই ম্যাথটা জাস্ট দেখে দেখে করে ফেলা যাবে যদি আপনি ফেজর ডায়াগ্রামের কনসেপ্টটা জানেন। সো চলেন আমি আপনাকে কনসেপ্টটা দিচ্ছি। ধরেন আমি যদি এক্স এবং ওয়াই অক্ষ দুইটা আঁকি, নরমালি চিন্তা করেন সাইন 0 ডিগ্রির মান কত? 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, ধরেন 5 সাইন ওমেগা টি, জিনিসটা বোঝার চেষ্টা করেন। 5 সাইন ওমেগা টি এটা তাহলে হবে এরকম, খেয়াল করেন, 5 সাইন ওমেগা টি, 5 সাইন ওমেগা টি। আর কজের বেলায় কজ ওমেগা টি, শূন্য সময়ে কজটা কত দিবে আমাকে? 1 দিবে না? তাহলে 6 কজ ওমেগা টি, এটা হচ্ছে 6 কজ ওমেগা টি। সুতরাং যদি সাইন ওমেগা টি হয় সেটা হবে এক্স অক্ষ বরাবর, আর কজ ওমেগা টি হলে সেটা কোন অক্ষে বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর হবে। সুতরাং এটুকু আগে বুঝি আমরা যে যদি সাইন ওমেগা টি হয় তাহলে সেটা হবে এক্স অক্ষ বরাবর, যদি কজ ওমেগা টি হয় সেটা হবে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। যদি মাইনাস সাইন ওমেগা টি হয় তাহলে এক্স অক্ষে বাম পাশে যাবে, যদি মাইনাস কজ ওমেগা টি হয় ওয়াই অক্ষে নিচের দিকে আসবে। এটুকু বুঝতে আশা করি সমস্যা হচ্ছে না। এখন দেখেন 5 সাইন ওমেগা টি প্লাস 15 ডিগ্রি, তাহলে আমার ওমেগা টির সঙ্গে প্লাস 15 ডিগ্রি করব, প্লাস 15 ডিগ্রি, তার মানে প্লাস করা মানে কি ঘড়ির কাঁটার বিপরীতে আসা না? এই যে দেখেন এখানে তার ম্যাগনিটিউড কত? 5। এখানে সে কত কোণ উৎপন্ন করছে? 15 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমার এই যে 5 সাইন ওমেগা টি প্লাস 15 ডিগ্রি, এই যে এটাকে বলা হয় ফেজর। ফেজরটা আসলে ভেক্টরের মতোই। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা সূচিত করতেছে 5 সাইন ওমেগা টি প্লাস 15 ডিগ্রিকে। এখন 6 cos ওমেগা টির সঙ্গে মাইনাস 30 ডিগ্রি, দেখেন মাইনাস 30 ডিগ্রি যদি আমরা করি, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। প্লাস অ্যাঙ্গেল মানে কি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরা, মাইনাস অ্যাঙ্গেল মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘোরা। তাহলে আমি 6 cos ওমেগা টি থেকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসি, কত ডিগ্রি ঘুরে আসবো? এখানে 30 ডিগ্রি ঘুরে আসবো। তাহলে এটার মান হবে 6। তাহলে এই যে ফেজরটা 6 cos ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি। দেখেন প্রথমে আমি দুইটা বেস লাইন এঁকে নিচ্ছি, যে সাইনের জন্য এক্স অক্ষ, কজের জন্য কোন অক্ষ? ওয়াই অক্ষ। দুইটা বেস লাইন আঁকার পরে প্লাস মাইনাস যা করা লাগে করে নিলাম। এখন দেখেন আমার দরকার কি? এই দুইটা তরঙ্গের লব্ধি তরঙ্গ নির্ণয় করা বা লব্ধি বিস্তার নির্ণয় করা। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, আমার এই যে ভেক্টর দ্বয়ের লব্ধি আমার কি লব্ধি বিস্তার দিবে? এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমাকে কি দিবে? লব্ধি বিস্তার দিবে। তাহলে এই যে হচ্ছে আমার লব্ধিটা। তাহলে লব্ধি বিস্তার যদি বের করতে যাই, লব্ধি বিস্তার a equals to root over 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইন প্লাস 2 ইন্টু 5 ইন্টু 6। দেখেন তো এদের মধ্যবর্তী কৌণিক ব্যবধানটা কত? খেয়াল করেন, নিচে 15 উপরে 30, 45 ডিগ্রি চলে গেছে। তাহলে ভিতরে এই যে থিটাটা হচ্ছে বা আলফা যেটা হচ্ছে, এই আলফাটা কত হচ্ছে? 15, 30, 45, যদি 90 থেকে বাদ দেই তাহলে cos 45 ডিগ্রি। তাহলে লব্ধি বিস্তারটা আমরা পেয়ে যাচ্ছি। চলেন লব্ধি বিস্তারটা আমরা বের করে নেই।
5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু কস 45 ডিগ্রি, রুট ওভার করে দেই 10.169। এই যে লব্ধি বিস্তারটা পাওয়া গেছে। এখন অ্যাকচুয়ালি আমরা লব্ধি বিস্তারের সঙ্গে সঙ্গে আমি কেন এটা শুরুতে শুরু করলাম, এই টাইপ প্রবলেম গুলা দেখলেই না ছেলে মেয়ের হাত পা শুকায় আসে যে আল্লাহ এটা কি। এই প্রবলেম গুলো সবচেয়ে সোজা প্রবলেম। মানে আমি স্পেশালি বলি, আপনারা যখন বিভিন্ন কোচিং এ ওদের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন, ওদের পরীক্ষায় আপনাদেরকে বিভিন্ন রকম কোশ্চেন দিয়ে আটকানোর চেষ্টা করবে। এবং অ্যাকচুয়ালি কোচিং গুলোর পলিসি এইটা যে দুঃখজনকভাবে সত্য, তারা অ্যাকচুয়ালি আপনাদেরকে এমন কিছু প্রবলেম ফেস করাবে যেগুলা আসলে দরকার নাই। আপনারা ওই প্রবলেম গুলা দেখে ভাববেন হায় রে আমি তো কিছুই পারি না, আমার তো এই কোচিং ছাড়া হবেই না, আমাদের উদ্ধার করতে এই কোচিং, ঘোড়ার আন্ডা। মানে ওরা অ্যাকচুয়ালি মানে দুঃখজনক ভাবে আমরা যারা স্যার আছি বা আমরা যারা কোচিং সেন্টার গুলায় আছি, তারা আসলে আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েশন না দেখায় বিজনেস পারপাজে এই যে আজে বাজে জিনিস, কঠিন জিনিস দিয়ে আপনাদেরকে ভয় দেখানো হয় যে না তুমি আমার সঙ্গে যদি কোচিং না করো তাহলে তুমি পারবাই না। এটা খুব খারাপ। এনিওয়ে আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। এখন কোচিং এ যদি বলে দুইটা তরঙ্গের লব্ধি তরঙ্গ, আপনারা বলবেন যে ধুর এটা সহজ বাচ্চাদের জিনিস। এখন খেয়াল করেন এখানে যদি লব্ধিটা 5 এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, ট্যান থিটা, লব্ধি কার সঙ্গে উৎপন্ন করবে? 5 এর সঙ্গে। তাহলে ট্যান থিটা ভেক্টর থেকে 5 এর সঙ্গে উৎপন্ন করুন 5 প্লাস 6 cos 45 ডিগ্রি আর উপরে আসবে 6 sin 45 ডিগ্রি। এই যে দেখেন এখান থেকে থিটার মানটা আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব 6 sin 45 ডিগ্রি, 6 ইনটু sin 45 ডিভাইডেড বাই হবে 5 প্লাস 6 ইনটু cos 45। এটাকে tan করে দেই 24.65 ডিগ্রি। দেখেন তাহলে থিটাটা মানে লব্ধিটা একটু খেয়াল করেন, লব্ধি তরঙ্গের সমীকরণ যখন লিখবো, লব্ধি তরঙ্গের সমীকরণ, এখন যখন লব্ধি তরঙ্গের সমীকরণ লিখতে যাচ্ছি y ইকুয়ালস টু আমার লব্ধি বিস্তার কত 10.169, এটা লব্ধি বিস্তার। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আমি আবার আঁকছি, এই লাইনটা হচ্ছে 5 sin ওমেগা টি প্লাস 15 ডিগ্রি। আমি এই লাইন থেকে সরে আসছি, এইখানে বিস্তারটা কত হয়ে গেছে 10.169, বিস্তার লিখলাম। তারপর সে অ্যাকচুয়ালি কত কোণে সরে গেছে, অলরেডি সাইন ওমেগা টি প্লাস 15 ডিগ্রি তো ছিলই, এটা ছিল সাইন ওমেগা টি প্লাস 15 ডিগ্রি। এখান থেকে আমি আরো ঘড়ির কাঁটার বিপরীতে থিটা পরিমাণ সরে আসছি না, তাহলে প্লাস থিটা না মাইনাস থিটা? প্লাস থিটা। সুতরাং লব্ধি তরঙ্গ হচ্ছে 10.169 সাইন ওমেগা টি প্লাস 15 সঙ্গে থিটা হচ্ছে 24.65, তো তাহলে 15 24 39.65 ডিগ্রি। এই যে দেখেন এর থেকে সোজা জিনিস দুনিয়াতে নাই। সো যদি আপনাকে দুইটা তরঙ্গ দিয়ে বলে তরঙ্গ দুইটার লব্ধি বিস্তার বের করতে, লব্ধি বিস্তারও বের করা সহজ। আবার যদি বলে তরঙ্গ দুইটার লব্ধি তরঙ্গ বের করতে, এটাও খুব সহজ। এখন পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষার প্রশ্নে লব্ধি বিস্তারের বাইরে কিছু আসে নাই। লব্ধি তরঙ্গের সমীকরণটা কোচিং এর পরীক্ষায় দেয় পাঙ্গা নেওয়ার জন্য, আপনাদের সঙ্গে ভাব নেওয়ার জন্য। কিন্তু আপনার অ্যাডমিশন টেস্টে, বুয়েট অ্যাডমিশন টেস্টে লব্ধি বিস্তারের কোশ্চেনটা এখন পর্যন্ত কয়বার আসছে? 2বার আসছে। তাহলে এটা আমাদের আল্লাহর রহমতে হয়ে গেল। ওকে, এখন আমরা অ্যাকচুয়ালি তরঙ্গের ইন জেনারেল ইকুয়েশনে, এবার চলেন তরঙ্গের ইন জেনারেল ইকুয়েশনে যাই। তরঙ্গের জেনারেল যে সমীকরণটা y ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস থিটা। এখন আমি এখানে বেশ কিছু জিনিস টানাহেঁচড়া করব। কেন করব সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা পড়ছেন যে অগ্রগামী তরঙ্গ হলে মাইনাস থিটা, পশ্চাৎগামী তরঙ্গ হলে প্লাস থিটা, এইভাবে পড়ে আসছেন। সো প্রশ্নটা হচ্ছে কেন অগ্রগামী তরঙ্গের জন্য y সমান a sin ওমেগা টি মাইনাস থিটা হয়।
এই যে থিটাটা আছে, এই থিটাটা হচ্ছে দশা বা আদি দশা যেটা বলেন। আমার অ্যাকচুয়ালি থিটাটাকে দশা না বলে আদি দশাটা বলা বেটার। থিটাটাকে দশা বলা ঠিক হয় না, কারণ দশা হচ্ছে পুরা ওমেগা টি মাইনাস থিটা। সো এই থিটাটা হচ্ছে এখানে আমাদের কি আদি দশা। তাহলে আদি দশা কি সেটা আমরা এখন একটু দেখব। আদি দশা হচ্ছে শূন্য সময়ের সাপেক্ষে তরঙ্গটা কোথায় আছে, তরঙ্গ কোথা থেকে কাঁপতে শুরু করছে, সেটা হচ্ছে তার আদি দশা। আমি একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। যে ধরেন শূন্য সময়ে একটা কণা যদি যাত্রা শুরু করে, শূন্য সময়ে কোনো কণা কম্পিত হতে শুরু করলে আদি দশা শূন্য। যদি শূন্য সময় কাঁপতে শুরু করে তাহলে আদি দশা কিছুই থাকবে না, আদি দশা কত হবে, শূন্য হবে। সুতরাং ওয়াই সমান যখন আমরা লিখি এ সাইন ওমেগা টি, তাহলে দেখেন টি সমান 0 সময়ে ওয়াই সমান এ সাইন 0 ইকুয়ালস টু 0। তাহলে শূন্য সময়ে কণাটা কি কম্পিত হচ্ছিল, হচ্ছিল না। শূন্য সময়ে তার কোনো কম্পন নাই, এই কারণে আদি দশা শূন্য। কিন্তু যদি ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি লিখি, টি সমান 0 সময়ে ওয়াই সমান এ সাইন 30 ডিগ্রি, তাহলে এই যে দেখেন শূন্য সময়ে আপনি 30 ডিগ্রি কোণ তৈরি করে বসে আছেন, তাহলে এখানে আদি দশা 30 ডিগ্রি। আদি দশা কত হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে। তার মানে শূন্য সময়ে কণা যে কৌণিক ব্যবধানটা তৈরি করতেছে ওইটাকে আমরা ইনিশিয়াল ফেজ বা আদি দশা বলি। তাহলে দেখেন শূন্য সময়ে কণার উৎপন্ন কৌণিক ব্যবধানকে কি বলা হয়, আদি দশা বলা হয়। এখন এই আদি দশাটা কখন পজিটিভ কখন নেগেটিভ, সো সেটা আমরা দেখব। ধরেন কোন একটা পুকুরে আপনি একটা ঢিল ছুড়বেন, এবার পুকুরে পাতা আছে কিছু, এটা একটা পাতা নাম্বার 1, এটা একটা পাতা নাম্বার 2, আর এইটা একটা পাতা নাম্বার 3। তিনটা পাতা একটা পুকুরে পড়া আছে। এখন আপনি যখন অ্যাকচুয়ালি স্টপওয়াচটা চালু করবেন, স্টপওয়াচ কি পাতা চালু করেন আপনি চালু করেন, আপনি চালু করেন। ধরেন আপনি ঢিলটা এখানে ছুড়ছেন, এখানে একটা ঢিল ছুড়ছেন, এটা হচ্ছে ঢিল। তাহলে ঢিলটা যখন ছুড়ছেন ঢিল থেকে ঢেউ তৈরি হয়ে এইভাবে আগাবে না, তাহলে ঢেউটা অ্যাকচুয়ালি পাতাগুলোর মধ্য দিয়ে আসতেছে। সো আপনি যখন এই কালো রঙের পাতাটা কাঁপতে শুরু করলো তখন আপনার স্টপওয়াচ চালু করলেন, তাহলে টি সমান 0 টাইমে আপনি কি করলেন, স্টপওয়াচটা চালু করছেন, তাহলে আপনার টি সমান 0 সময়ে কালো পাতা কাঁপতে শুরু করছে। খুবই ভালো কথা, তাহলে কালো পাতা টি সমান 0 সময়ে কাঁপতে শুরু করছে। কালো পাতার জন্য ওয়েভটা হবে এরকম, এটা হবে ওয়েভ। তাহলে এইটা হচ্ছে ওয়াই সমান এ সাইন ওমেগা টি। এখন নীল রঙের যে পাতাটা, এই পাতাটা কি শূন্য সময়ে কাঁপছে, এই পাতাটাতে তরঙ্গ কি শূন্য সময়ে আসছে, অবশ্যই না। নীল রঙের পাতাটা কাঁপতে শুরু করছে কালো রঙের পাতা কাঁপতে শুরু করার পরে। তাহলে নীল রঙের পাতায় তরঙ্গটা শুরু হলো এখান থেকে। তাহলে এই যে দেখেন সে শূন্য সময়ের রেসপেক্টে কি পিছিয়ে গেল না, তাহলে শূন্য সময়ের রেসপেক্টে যতটুকু পিছিয়ে যাচ্ছে এটা যদি থিটা 1 হয়, এই যে এই পাতার সমীকরণ y1 ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস থিটা 1। এখন একটা জিনিস খেয়াল করেন, অগ্রগামী তরঙ্গ ঢিলটা যেখান থেকে ছুটছেন
সেখান থেকে ঢিলটা থেকে তরঙ্গটা কি আস্তে আস্তে আমাদের স্ক্রিনে লাল থেকে কালো, কালো থেকে নীল ডান দিকে সরে যাচ্ছে না? আমাদের যে স্ক্রিনটায় আছি এই স্ক্রিনটায় তরঙ্গটা আস্তে আস্তে লাল থেকে কালো, কালো থেকে নীল মানে ডান দিকে সরে যাচ্ছে। তাহলে ডান দিকে যদি সরে যায় নীলটা কালোর সাপেক্ষে কি আরো সামনে না? সুতরাং অগ্রগামী তরঙ্গে দেখেন অ্যাঙ্গেলটা কি করতেছি আমরা মাইনাস করতেছি। কেন মাইনাস করতেছি? সে শূন্য সময়ে কম্পিত হয় নাই, শূন্য সময়ের সাপেক্ষে পরে কম্পিত হইছে। তাহলে এখানে আদি দশাটা হচ্ছে θ1। তাহলে দেখেন শূন্য সময়ে কণার উৎপন্ন কৌণিক ব্যবধানকে মানে একটা কণা যে সময়ে কাঁপতে শুরু করবে ওই সময়ে সে রেফারেন্স টাইমের রেসপেক্টে কতটুকু এগিয়ে আছে বা পিছিয়ে আছে এটাকে আমরা কি বলছি? আদি দশা বলছি। তাহলে আদি দশা এখানে y1 সমান a sin ওমেগা t মাইনাস θ1। আর যদি লাল তরঙ্গটা, লাল পাতাটার কথা আমরা চিন্তা করি, লালটার কথা চিন্তা করি, লালটা কিন্তু কালোর আগেই কম্পিত হয়ে বসে আছে। লাল অ্যাকচুয়ালি কালোর আগেই কম্পিত হয়ে বসে আছে। তাহলে লাল যদি কালোর আগে কম্পিত হয়ে বসে থাকে তার জন্য অ্যাকচুয়ালি এই যে দেখেন লালের জন্য তরঙ্গটা আরো আগেই শুরু হয়ে গেছে। তাহলে সে শূন্য সময়ের আগে যেহেতু শুরু হয়ে গেছে তার জন্য হয়ে যাবে প্লাস। এখানে যদি কৌণিক ব্যবধানটা θ2 হয় y2 equals to a sin ওমেগা t মাইনাস θ2। তাহলে দেখেন আদি দশা, সরি এটা প্লাস হবে, প্লাস θ2 হবে। আদি দশাটা হচ্ছে শূন্য সময়ের রেসপেক্টে একটা কণা কিভাবে আছে। এখন দশাটা কি? দশা হচ্ছে কণার মোট কৌণিক ব্যবধান। এই যে দেখেন আমি যখন y সমান এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা লিখতেছি, এই ওমেগা টি প্লাস মাইনাস থিটা পুরোটাই হচ্ছে দশা, দশা বা দশা কোণ। সো আপনাকে যদি কোনো একটা সমীকরণ দিয়ে ধরেন ফর এক্সাম্পল বলে y সমান 5 সাইন ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি দিয়ে বলল টি সমান 5 সেকেন্ড সময়ে দশা কত, আপনি তখন কি করবেন? দেখেন এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা কমন মিস্টেক হয়। ওমেগা টি এইটা দেওয়া আছে কিন্তু রেডিয়ানে, আর মাইনাস 30 ডিগ্রি, 30 ডিগ্রি কিসে? ডিগ্রিতে। সো ওমেগা ধরেন আমি দিয়ে দিলাম কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান ধরে নেই হচ্ছে সিম্পলি 2 পাই। কথাটা বুঝেন আমার, ওমেগা দেওয়া আছে 2 পাই। 5 সেকেন্ড সময়ে দশা কত? তাহলে এখানে দশাটা ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি, সো দশা ওমেগা 2 পাই টি কত 5 মাইনাস 30 ডিগ্রি। এইখানেই গ্যাঞ্জামটা হয়ে যাবে। একটা রাখছেন আপনি রেডিয়ানে এসআই ইউনিটে, আর একটা কি তাহলে ডিগ্রিতে রাখা যাবে? রাখা যাবে না। তাহলে পাই বাই 180 রেডিয়ান করে নিতে হবে। তাহলে 10 পাই মাইনাস পাই বাই 6। সো যেটা হয় সেটা হবে অ্যান্সার। সো আবার রিপিট করতেছি আমি, যদি আপনাকে দশা বের করতে বলে যে কোনো সময়ে অ্যাঙ্গেল অংশটুকু আইদার পুরাটাই রেডিয়ানে অথবা পুরোটাই ডিগ্রিতে নিতে হবে। হয় আপনি 2 পাই রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে নিবেন, 360 ডিগ্রি করবেন, অথবা ডিগ্রিটাকে রেডিয়ান করে নিবেন, না হলে কিন্তু ভুল হবে। সো রিপিট করতেছি বারবার, এই জায়গাটায় আপনারা মারাত্মক ভুল করেন, খুব সিম্পল জায়গায় কিন্তু বড় ধরনের ভুল হয়। সো এমসিকিউ হোক রিটেন হোক যে কোনো পরীক্ষায় যদি দশা বা দশাকোণ বের করতে বলে সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে পুরো জিনিসটাকে রেডিয়ানে বা এসআই ইউনিটে নিয়ে নেওয়া। সো তাহলে দশা বা দশাকোণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে পুরো অংশটুকুই দশা বা দশাকোণ। এবার আরো গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জাম করি চলেন। যদি আমাকে 5 সাইন না বলে বলে 5 কজ, 5 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, তাহলে এইখানে যে কোনো সময়ের দশা কোণ বের করতে বলল। প্রথমে দেখেন এইখানে 5 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি যখন বলতেছে এইটাকে আমাদের কস থেকে সাইনে রূপান্তর করে নিতে হবে। এখন কস থেকে সাইনে রূপান্তর করে নেওয়ার সবচেয়ে সহজ মাধ্যমটা আমি শিখিয়ে দিচ্ছি। একটু আগে ফেজর শিখাইছি এই কারণে, ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে ফেজরটা এই জন্য শিখিয়ে ফেলছি যে ধুমধারাকে এখন হয়ে যাবে কজ, কজ মানে এখানে এটা, তাহলে 5 cos ওমেগা টি, 5 cos ওমেগা টি।
তাহলে 5 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি এটাকে কিভাবে লেখা যায় দেখেন, ওমেগা টি প্লাস 30, এখানে 30 ডিগ্রি, ঘড়ির কাঁটার বিপরীতে সরে আসছি, তাহলে এটা হচ্ছে 5 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। তাহলে যেটা 5 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি সেটা অ্যাকচুয়ালি এই যে রেফারেন্সটা 5 sin ওমেগা টি থেকে ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি সরে আসছে, 120 ডিগ্রি সরে আসছে। তাহলে কোনো ক্যালকুলেশন ছাড়া আমরা বলতে পারি এটা 5 sin ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। তাহলে আদি দশা 120 ডিগ্রি, এটার আদি দশা কিন্তু 30 ডিগ্রি না, এইটা বুঝতে হবে। আমাদের নরমাল তরঙ্গের সমীকরণটা কি দিয়ে আসে, সাইন দিয়ে আসে। সো যদি কোথাও কস দিয়ে কিছু থাকে, আপনার প্রথম কাজ হচ্ছে কসটাকে কিসে রূপান্তর করে নেওয়া, সাইনে রূপান্তর করে নেওয়া। তাহলে আমি এই যে ইকুয়েশনটা ছিল কসটাকে সাইনে রূপান্তর করে নিয়ে আদি দশা পেয়ে গেছি। এখন যে কোনো সময়ে যদি আমাকে দশা বের করতে বলে, এখন আর কিন্তু কোনো ঝামেলা ইনশাল্লাহ আপনি পড়বেন না। আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছেন, ফলো করেন। এই জিনিসগুলা বইপত্রগুলাই দেওয়া নাই, আমরা শুধু মানে হচ্ছে হরবর করে বলে যাই এই সাইন থেকে কস রূপান্তর করো, কস থেকে সাইন রূপান্তর করো। জিনিসগুলো এতটা সহজ না। কারণ কি, প্রথমে আপনাদের মাথায় যে জ্ঞানজামটা লাগে, আমি জ্ঞানজামটা বুঝায় বলি। কস থেকে সাইন রূপান্তর 90 ডিগ্রি যোগ করলেও হয়, 90 ডিগ্রি বিয়োগ করলেও হয়, কোনটা করব, 90 ডিগ্রি যোগ করব না 90 ডিগ্রি বিয়োগ করব, মাথা খারাপ হয়ে যায়। এবং পরীক্ষার হলে কিন্তু এত কিছু থাকে না মাথায় যে আমারটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, একটা ভয় কাজ করে। কিন্তু আপনার যদি এই যে ফেজর যেটা শিখাচ্ছি এইটা অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ কখনো ভুল হবে না। চলেন আরো শিখাই, আরো প্র্যাকটিস করি আমরা, না আদি দশা এবং দশার আরো কিছু প্র্যাকটিস করি। ধরেন আপনাকে আমি বললাম y সমান 6 cos ওমেগা টি মাইনাস 10 ডিগ্রি। এখানে বললাম কণার আদি দশা কত, তারপর বললাম টি সমান 2 সেকেন্ড সময়ে দশা কত। যখন ওমেগা হচ্ছে পাই রেডিয়ান। সো আপনাকে আমি এই কণাটার আদি দশা বের করতে দিলাম এবং 2 সেকেন্ড সময়ে কণার দশা বের করতে বললাম যখন ওমেগা হচ্ছে পাই রেডিয়ান। এখন তাহলে দেখি চলেন, আমাদের প্রথম কাজ হবে আগে ফেজরে কনভার্ট করে নেওয়া। এত কিছু জানি না, আমরা ফেজরে কনভার্ট করি। cos 6 cos ওমেগা টি এটা হচ্ছে কজ লাইন, তাহলে কজ লাইন থেকে 10 ডিগ্রি মাইনাস করতে হবে, তাহলে 10 ডিগ্রি মাইনাস করে দিলাম। এটা হচ্ছে আমার 6 cos ওমেগা টি মাইনাস 10 ডিগ্রি। খুবই ভালো কথা, এখানে মাইনাস 10 ডিগ্রি। তাহলে এটা সাইনের রেসপেক্টে কত ডিগ্রি সরে গেছে, 80 ডিগ্রি সরে গেছে না, এখানে 80 ডিগ্রি। এটা হচ্ছে 6 sin ওমেগা টি। তাহলে আমাদের যে তরঙ্গটা y সমান 6 cos ওমেগা টি মাইনাস 10 ডিগ্রি, 6 cos ওমেগা টি মাইনাস 10 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি সরাসরি 6 sin ওমেগা টি প্লাস 80 ডিগ্রি। তাহলে আদি দশা 80 ডিগ্রি, আর টি সমান 2 সেকেন্ড সময়ে দশা ইকুয়ালস টু ওমেগার মান পাই দেওয়া আছে, টি এর মান 2, আর 80 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। এই যে 2 পাই প্লাস 8 বাই 18, তো 4 বাই 9, 4 পাই বাই 9 রেডিয়ান, 18 4 22 পাই বাই 9 রেডিয়ান। দেখছেন কত সহজে হয়ে গেল। এখন আপনাদেরকে আরো মজা দেখাবো, ভাইয়া যদি প্লাস না থাকে মাইনাস আসে। চলেন দেখেন এই যে ফেজরটা শিখলে কি মজা। ফেজরটা শিখলে মজাটা হচ্ছে আপনাকে এখন আমি কোনোভাবেই কেউই আটকাইতে পারবে না, বেসম্ভব কুসম্ভব সব। ওয়াই সমান মাইনাস 6 কস 30 ডিগ্রি মাইনাস ওমেগা টি দিয়ে দিল। ধরেন পেঁচাইতে শুরু করলো, একটা টিচার চাইলো যে পেঁচায় আজকে একদম খবর খারাপ করে দিব। ঠিক আছে, দেখেন এটা যদি করে মাইনাসটা কমন নিলে এটা 6 কস ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি হবে। এখন কিচ্ছু না, ফেজর রাখবো। আমি জানি কজের জন্য সোজা, তাহলে মাইনাস 30 ডিগ্রি ডান দিকে। অলওয়েজ খেয়াল রাখবেন মাইনাস মানে ডানে, প্লাস মানে কি বামে, ওই যে লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুলের মতো। তো তাহলে এটা হচ্ছে 6 cos ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি। এটাকে ডিরেক্টলি বলে ফেলা যায় এখন, তাহলে 6 sin
ওমেগা টি প্লাস 60 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে এটা কি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে 6 sin ওমেগা টি প্লাস 60 ডিগ্রি, আদি দশা কত? 60 ডিগ্রি। আর আমার যে কোনো সময়ে দশা কোণ, যে কোনো সময়ে দশা কোণ ইকুয়ালস টু ওমেগা টি প্লাস 60 ডিগ্রি, ডিগ্রি হচ্ছে পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান, তাহলে ওমেগা টি প্লাস পাই বাই 3 রেডিয়ান। হয়ে গেল, কাজ শেষ। এখন আরো মাইনাসে আসি, এটা একটা মাইনাস ছিল, আরো মাইনাস করব। ওয়াই সমান মাইনাস 6 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি। কথা বুঝেন, আমার 6 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি না, এটা মাইনাস 6 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি। ওকে, আগে আমরা 6 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি আঁকবো। কথা বুঝেন, আমার আমার প্রথম কাজ কি? 6 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি আঁকা। তাহলে আঁকি 6 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি, এটা এটা হচ্ছে 6 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি। এখন এটাকে মাইনাস করব, ভেক্টর উল্টায় দিই, তাহলে উল্টায় দিলে উল্টা এইদিকে সোজা এইদিকে এটা চলে আসতেছে কি মাইনাস 6 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি। তারা কাজ শেষ। এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমার তাহলে এইখানে যদি চিন্তা করি এইভাবে, দেখেন এই যে অ্যাঙ্গেলটুকু দেখতে পাচ্ছেন, সাইন থেকে অ্যাঙ্গেলটুকু আমি যদি পজিটিভ চিন্তা করি, পজিটিভ অ্যাঙ্গেল হবে 215 ডিগ্রি, সরি 215 না, 180 প্লাস 45 225 ডিগ্রি যদি প্লাস চিন্তা করি। আর যদি আমি মাইনাসে চিন্তা করি, মাইনাসে যদি চিন্তা করি, তাহলে মাইনাসে চিন্তা করলে মাইনাস 90 45 135 ডিগ্রি। সুতরাং এই যে 6 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি, এটাকে উল্টাইলে এটা মাইনাস 6 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি। এটাকে কি কি লেখা যায় তাহলে দেখি। এটাকে লেখা যেতে পারে 6 সাইন ওমেগা টি প্লাস 225 ডিগ্রি লিখতে পারেন, অথবা লিখতে পারেন 6 সাইন ওমেগা টি মাইনাস 135 ডিগ্রি, যেটা খুশি লিখেন, কোনো সমস্যা নাই, মনের আনন্দে লিখে যান, কোনো প্রবলেম নাই, কারণ সবই ঠিক আছে। এখন আপনার দেখেন আদি দশা, যে কোনো সময় দশা বের করা আর কোনো ঝামেলা আছে? সো ফেজরটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে আজকে আমি পড়ানোই শুরু করতেছি ফেজর দিয়ে, এই কারণে ফেজর দিয়ে আসলে এই যে তরঙ্গের যে কোনো মুহূর্তে দশা বলেন, আদি দশা বলেন, লব্ধি তরঙ্গের সমীকরণ বলেন, এগুলা একেবারে পানির মতো সহজ হয়ে যায়। আমার মনে হয় না যে এইখানে মানে হচ্ছে কারো বুঝতে আর কোনো প্রবলেম আছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের তরঙ্গের দশা, আদি দশা এবং লব্ধি তরঙ্গের সমীকরণ। এবার আসেন আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে দশা পার্থক্য, দশার ব্যবধান, দুইটা তরঙ্গের মধ্যে দশা পার্থক্য পড়বো আমরা। সো দশা পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখবো, কারণ এখানে বেশ ঝামেলা থাকে। চলেন আমি ঝামেলাগুলো দেখাই। ওকে, একটা মিনিট, সরি, আমার উইন্ডোজ আমাকে কি সব দেখাচ্ছে। ওকে, দেখেন দশা পার্থক্য। দশা পার্থক্যটা হচ্ছে দুইটা তরঙ্গের কোন একটা পার্টিকুলার টাইমে, অলওয়েজ খেয়াল রাখবেন আমি কথাগুলো যে বলতেছি একটু ইমফ্যাসাইজ করব কিছু কিছু জায়গায়, দুইটা তরঙ্গের কোন একটা নির্দিষ্ট সময়ের কৌণিক ব্যবধান হচ্ছে দশা পার্থক্য। অ্যাগেইন রিপিট করতেছি, দুইটা তরঙ্গের কোন একটা নির্দিষ্ট সময়ের কৌণিক ব্যবধানটা হচ্ছে তাদের মধ্যে কি দশা পার্থক্য। এখন দশা পার্থক্য অ্যাকচুয়ালি দুইটা ভিন্ন সময়ের হইতে পারে, আবার দশা পার্থক্য একই সময়ের হইতে পারে। চলেন, একই কণার দুইটি ভিন্ন সময়ের দশা পার্থক্য।
একটা কণারই দুইটা ভিন্ন সময়ের দশা পার্থক্য দিয়ে আমরা শুরু করব। ধরেন একটা কণা যাত্রা শুরু করছে অগ্রগামী তরঙ্গ, সো এখান থেকে যাত্রা শুরু করছি। ইকুয়েশনটা ধরেন এটা যদি থিটা হয়, ডানে সরে গেছি, ডান দিকে কি বলছিলাম, এই যে দেখেন ডান মানে হচ্ছে মাইনাস, বাম মানে কি প্লাস, কিচ্ছু মনে রাখতে হবে না, সব একই রকম, যেখানেই যান যেভাবেই যান, ডানে মাইনাস বামে প্লাস, আমি ডান দিকে যাচ্ছি মাইনাস করব, তাহলে ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস থিটা। এখন ধরেন টি ওয়ান সময়ে কণাটা এখানে আছে, এটা টি ওয়ান সময়, আর টি টু সময়ে কণাটা এখানে আছে, এটা টি টু সময়। তাহলে টি ওয়ান সময়ে তার জন্য যে দশা সেটা ওমেগা টি ওয়ান মাইনাস থিটা, টি টু সময়ে তার জন্য দশা ওমেগা টি টু মাইনাস থিটা। তাহলে এই দুইটা সময়ের মধ্যে দশা পার্থক্য টি টু ও টি ওয়ান সময়ের মাঝে দশা পার্থক্য ডিরেক্টলি ওমেগা টি টু মাইনাস টি ওয়ান, থিটাটা কাটাকাটি চলে যাবে। সো দেখেন এখান থেকে দুর্দান্ত এমসিকিউ কোশ্চেন আসতে পারে, দুর্দান্ত এমসিকিউ হয় এবং আপনারা পরীক্ষার হলে যে পরে গুলায় ফেলেন। স্পেশালি এই এমসিকিউটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিউ এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, যে একই কণার দুইটি ভিন্ন সময়ে দশা পার্থক্য ইকুয়ালস টু ওমেগা ইন্টু ডেলটি, মানে কৌণিক কম্পাঙ্ক এবং সময়ের ব্যবধান। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর ডেলটিটা হচ্ছে কি সময়ের ব্যবধান। এখন আমি কোশ্চেনটা বলি, কোশ্চেনটা বললে এখন বুঝে যাবেন। আপনাকে যদি বলা হয় একই কণার দুইটা ভিন্ন সময়ের দশা পার্থক্য কোনোভাবে কোনোভাবে কি আদি দশার উপরে ডিপেন্ড করে, খেয়াল করেন একই সময় একই কণার দুইটা ভিন্ন সময় দশা পার্থক্য কিন্তু কোনোভাবেই আদি দশার উপরে ডিপেন্ড করে না। আদি দশার সঙ্গে অ্যাকচুয়ালি কোনো সম্পর্কই নাই কি একই কণার দুইটা ভিন্ন সময় দশা পার্থক্যের। কিন্তু যদি দুইটা ভিন্ন কণার একই সময়ে দশা পার্থক্য হয়, দুইটি ভিন্ন কণার একই সময়ে দশা পার্থক্য, আমি এখন দুইটা ভিন্ন কণা নেব কিন্তু একই সময়ে দশা পার্থক্য দেখব। ধরেন আমার এইখানে একটা তরঙ্গ আঁকি আগে, এই তরঙ্গটা এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এটা ওয়াই ওয়ান ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস থিটা ওয়ান, তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ওয়ান। এখন দ্বিতীয় যে তরঙ্গটা আছে এই তরঙ্গটা ধরেন এই সময়ে যাত্রা শুরু করে নাই, সে যাত্রা শুরু করছে আর একটু পরে, দ্বিতীয় তরঙ্গটা যাত্রা শুরু করছে এখান থেকে। তাহলে কি হয় দেখি, দ্বিতীয় তরঙ্গ যাত্রা শুরু করেছে এখান থেকে, সে যাত্রা শুরু করেছে অ্যাকচুয়ালি থিটা টু কৌণিক ব্যবধানে। তাহলে এখানের জন্য ওয়াই টু সমান এ সাইন ওমেগা টি মাইনাস থিটা টু। তাহলে যে কোনো একটা পার্টিকুলার টাইম টিতে, ধরেন টি সময়ে প্রথম কণা যে কৌণিক ব্যবধান তৈরি করছে সেটা হচ্ছে ওমেগা টি মাইনাস থিটা ওয়ান, আর দ্বিতীয় কণা যে কৌণিক ব্যবধান তৈরি করছে সেটা হচ্ছে ওমেগা টি মাইনাস থিটা টু। এখন তাহলে এই কণাদ্বয়ের মধ্যে কৌণিক ব্যবধানটা হবে কিন্তু থিটা টু মাইনাস থিটা ওয়ানের, কারণ ওমেগা টি কি কাটাকাটি চলে যাবে না, সুতরাং দশা পার্থক্য হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে দুইটা ভিন্ন কণার একই সময়ে দশা পার্থক্য সরাসরি
আদি দশার পার্থক্যের সমান। সো ইনিশিয়াল ফেজ বা আদি দশাটা যেটা ছিল সেই আদি দশার পার্থক্যের সমান হবে দুইটা ভিন্ন কণার একই সময়ে দশা পার্থক্য। শেষ। সো এই যে দেখেন দশা পার্থক্যের যতগুলা সিনারিও আছে সব সিনারিও এই দুইটা থেকেই থাকবে। এখন একটা ছোট্ট ঝামেলা আছে, সেই ঝামেলাটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, কারণ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্নে একটা ঝামেলা ছিল 1 বছর, সেই ঝামেলাটা আপনাদেরকে দেখাচ্ছি। দশা পার্থক্য যদি 2π রেডিয়ানের বেশি হয়ে যায়, ইউজুয়ালি দশা পার্থক্যটা অ্যাকচুয়ালি 2π রেডিয়ানের মধ্যে থাকার কথা। দেখেন আমরা পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে যে সম্পর্ক সেটা তো পড়ে আসছি। সেটা কি পড়ছি? যে পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু দশা পার্থক্য বাই টুয়াইস পাই। এটা আমাদের সবার পড়া। সো তাহলে আমরা ওখান থেকে একটু ডেভেলপ করি। পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা, যেটা পথ পার্থক্যের সঙ্গে ল্যামডার সম্পর্ক, আর দশা পার্থক্যের সঙ্গে কার সম্পর্ক থাকবে? টুয়াইস পাইয়ের সম্পর্ক থাকবে। সুতরাং একটু একটা মিনিট। দেখেন আমাদের যে পথ পার্থক্য, সেই পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু দশা পার্থক্য বাই টুয়াইস পাই। তাহলে পথ পার্থক্যটা যদি এক্স দ্বারা সূচিত করি, এক্স বাই ল্যামডা, দশা পার্থক্য ডেল্টা বাই টুয়াইস পাই। তাহলে ডেল্টা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এটুকু আমাদের কিন্তু পড়া। দেখেন আমরা এটা দিয়ে করছি যে আপনারা যতদিন এইচএসসি তে যে কোনো জায়গায় পড়ছেন আপনারা ডিরেক্ট সূত্র মুখস্থ করছেন, ডেল্টা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। কিন্তু এই সূত্রটা দিয়ে সব ম্যাথ হয় না। কেন হয় না আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন ছিল, 6 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গের 14 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটি কণার দশা পার্থক্য কত? দেখেন 6 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গের 14 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটি কণার দশা পার্থক্য জানতে চাওয়া হয়েছিল। এখন আমরা যদি ইউজুয়াল সূত্র ইউজ করতে শুরু করি, ডেল্টা ইকুয়ালস টু 2π বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে 6, এক্স হচ্ছে 14, তাহলে আমরা এখান থেকে 7 দুগুণা 14 বাই 3π অ্যান্সার পাবো। কিন্তু অ্যান্সার অপশনে এটা ছিলই না। অ্যান্সার অপশনে এটা নাই, এটা অ্যান্সার অপশনে দেওয়া ছিল না। অ্যান্সার অপশনে দেওয়া ছিল না। তাহলে কি অ্যান্সার ভুল? অবশ্যই না। অ্যান্সার অপশনে 14/3π দেওয়া নাই। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি ঘটনাটা এরকম হয়, আমি ডায়াগ্রামেটিক্যালি আপনাদেরকে বুঝাই ইনশাল্লাহ। তরঙ্গটা এই যে যাত্রা শুরু করলো টুয়াইস পাই, এই যে টুয়াইস পাই রেডিয়ান, আবার গেল আরো টুয়াইস পাই রেডিয়ান 4π, আবার যাচ্ছে। এখন দেখেন প্রত্যেক টুয়াইস পায়ের পরে আমি চাইলে আবার যদি 0 থেকে কাউন্ট করি, কোনো ভুল আছে? জিনিসটা দেখেন, আপনারা যখন ত্রিকোণমিতি পড়ছেন, যখন ম্যাথ ডেভেলপ করছেন, একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন কণা একবার ঘুরে আসলে কত টুয়াইস পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে? তাহলে 0, এরপর টুয়াইস পাই,
এরপর 4 পাই, এরপর 6 পাই, এইভাবে পড়ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করেন, টুয়াইস পায়ের পরে আমি অ্যাকচুয়ালি বাকি অংশটুকুকেও যদি সরাসরি বলি, টুয়াইস পাই বাদ দিয়ে, টুয়াইস পায়ের গুণিতক বাদ দিয়েও যদি আমি অ্যাঙ্গেলটাকে বলি, সেক্ষেত্রে রেশিও বা অনুপাতের কোনো চেঞ্জ হয় না। সো এইটা টুয়াইস পাই, এরপরেও আবার টুয়াইস পাই, আবার টুয়াইস পাই না। তাহলে প্রথম 6 সেন্টিমিটারে তার কৌণিক ব্যবধান টুয়াইস পাই, পরের 6 সেন্টিমিটারে আরো টুয়াইস পাই, টোটাল ব্যবধান কত? 14 সেন্টিমিটার। তাহলে এরপরে আর কয় সেন্টিমিটার থাকে? 2 সেন্টিমিটার থাকে। সুতরাং আমার তাহলে অ্যাকচুয়ালি যে দশা পার্থক্য সেটা হবে কয় সেন্টিমিটারের জন্য? 2 সেন্টিমিটারের জন্য দশা পার্থক্য নির্ণয় করতে হবে। আমি অ্যাগেইন বলতেছি, দেখেন 6 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে প্রথম 6 সেন্টিমিটারে আপনি 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে ফেলছেন। এরপরে আবার 0 থেকে কাউন্ট করলে কিন্তু কোনো সমস্যা নেই। পরের 6 সেন্টিমিটারে আবার 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করছেন। এইভাবে আপনি প্রতি 6 সেন্টিমিটারে 2 পাই রেডিয়ান করে কোণ উৎপন্ন করে করে আগাতে থাকবেন। তাহলে আপনার অ্যাকচুয়ালি 2 সেন্টিমিটারের জন্য আপনার কতটুকু কৌণিক ব্যবধান সেটা মেজার করতে হচ্ছে। তাহলে এখন ডেল্টা ইকুয়ালস টু টুয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু এক্স যদি করি, দেখেন 2 পাই, ল্যামডাটা হচ্ছে 6, কিন্তু এক্স কি 14 এর জন্য নাকি 2 এর জন্য দেখবো? এক্স দেখবো 2 এর জন্য। তাহলে 2 পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান, এটা অ্যান্সার ছিল এবং এটা অ্যান্সার অপশনে দেওয়া ছিল। সুতরাং যদি কখনো দেখেন যে পথ পার্থক্য দশা পার্থক্যের থেকে আপনার অ্যাকচুয়ালি যখন পথ পার্থক্য যদি তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বড় হয়ে যায়, ইন দ্যাট কেস আমাকে এইভাবে কাজটা করতে হবে। কিভাবে? যে যেটুকু পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে এগুলোকে বাদ দিতে হবে, বাদ দিয়ে রিমাইন্ডারটা রাখতে হবে, মানে অবশেষটুকু রাখতে হবে। আমি এখানে যে সূত্রটা ফলো করতে বলে আপনাদেরকে, যদি পথ পার্থক্য গ্রেটার দেন তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে দশা পার্থক্য ডেল্টা ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই পথ পার্থক্য ইনটু পথ পার্থক্য, 2 পাই ডিভাইডেড বাই, এটা পথ পার্থক্য না, এটা তরঙ্গ দৈর্ঘ্য, ভুল লিখছি। 2 পাই ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য ইনটু পথ পার্থক্য ও তরঙ্গ দৈর্ঘ্যের ভাগশেষ। তাহলে আর কোনো ঝামেলা নেই। এই কাজটুকু করলেই দেখবেন একেবারে সম্পূর্ণরূপে জিনিসটা ঝামেলা মুক্ত হয়ে গেছেন। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্য এই জিনিসগুলো বের করবো। আবার রিপিট করতেছি, দেখেন ডেল্টা দশা পার্থক্য কিভাবে বের করতেছি? 2 পাই ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য, এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? 6 ইনটু পথ পার্থক্য ছিল 14 আর তরঙ্গ দৈর্ঘ্য ছিল কত? 6। 14 আর 6 এর ভাগশেষ কত? 14 এবং 6 এর ভাগশেষ 2 অবশ্যই, তাহলে 2 পাই বাই 6 ইনটু 2, এই যে 2 পাই বাই 3 রেডিয়ান আমরা ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছি। ওকে, আমরা তরঙ্গের তাহলে দেখেন ইনিশিয়াল বেসিক্স গুলা পড়ে ফেললাম। আজকে লাস্ট আর একটা জিনিস পড়াবো আপনাদেরকে, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের যতগুলা সমীকরণ আছে, সমীকরণের যত টাইপ আছে সব শিখে রাখি আমি। সো y সমান a সাইন ওমেগা টি মাইনাস থিটা বা ডেল্টা একটা ছিল, y সমান a সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ছিল, y সমান a সাইন 2 পাই টি বাই টি মাইনাস এক্স বাই ল্যামডা। এই তিনটা সমীকরণে আপনারা পড়ে রাখবেন, তিনটা সমীকরণে আপনারা মাথায় রাখবেন। এখন আপনাদের এমসিকিউ এ একটা টেকনিক শিখিয়ে দিব আমি। এমসিকিউ তে যে কোনো তরঙ্গের সমীকরণ থেকে ডিরেক্ট বেগ বের করে ফেলা যায়, এমসিকিউ টেকনিক।
যে কোনো তরঙ্গের সমীকরণে বেগ বের করার উপায়। এটা তরঙ্গের বেগ, তরঙ্গ বেগ v ইকুয়ালস টু টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। এইটা জাস্ট, আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমি কিন্তু পড়ানোর সময় আপনাদেরকে এই যে এমসিকিউ গুলো কিভাবে করতে হবে সেগুলো বুঝায় বলতেছি, আপনারা এগুলোকে শর্টকাট হিসেবে নিয়েন না, এগুলো জাস্ট টেকনিক। কেন টেকনিক একটু দেখাই আপনাদেরকে। দেখেন আমার এইখানে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে টি এর সহগ কত? ভি। টি এর সহগ ভি, আর এক্স এর সহগ কত? 1। তাহলে টি এর সহগ বাই ভি এর এক্স এর সহগ থেকে কি পাচ্ছি? বেগ ভি পাচ্ছি। আবার এই সমীকরণে আসেন, টি এর সহগ, এই সমীকরণে টি এর সহগ কি? 1 বাই টি, আর এক্স এর সহগ 1 বাই ল্যামডা। তাহলে 1 বাই টি মানে এফ, 1 বাই ল্যামডা মানে ল্যামডা ভি। সো এটা জানা থাকলে সুবিধাটা কি? এটা জানা থাকলে সুবিধা হচ্ছে ডিইউ তে যে কোশ্চেন গুলো থাকে, ধরেন আপনাকে বললো y সমান 6 sin 20 পাই 300t মাইনাস 10x তরঙ্গের বেগ কত? আপনি যদি এই যে টেকনিকটা জানেন, আপনার অ্যাকচুয়ালি আর কি করার দরকার নাই, আপনার অ্যাকচুয়ালি কষ্ট করে এই কনভার্সন করার দরকারই নাই। টি এর সহগ কত? 300, এক্স এর সহগ কত? 10, 300 বাই 10 কত? 30। অ্যান্সার। সেই টেকনিক গুলো মাথায় রাখবেন, আর তিনটা সমীকরণে মাথায় রাখবেন যদি কখনো কনভার্সন করতে হয় তাহলে যাতে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণে কি করতে পারি? সুইচ করতে পারি। এই হচ্ছে তরঙ্গের একেবারে স্টার্টিংটা। আজকে আর কিছু পড়াবো না, কারণ হচ্ছে স্থির তরঙ্গ আমার যখন শুরু করব, আমি স্থির তরঙ্গ নিয়ে বেশ টানাহেঁচড়া করব। সো আজকে এই পর্যন্তই রাখতেছি ইনশাল্লাহ। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন।